আজকে আলোচ্য বিষয় অন্নপূর্ণা যোজনা অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার। হেডিং দেখি বুঝতে পারছেন। তো আমাদের রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পরে নতুন একটা স্কিম নিয়ে এসেছে, যেটা অন্নপূর্ণা ভান্ডার নামে পরিচিত, অন্নপূর্ণা যোজনা। এখানে সমস্ত মহিলাদের বয়স 25 বছরের উপরে এবং যারা বিধবা নয় তারা মাসে 3,000 টাকা করে সরকারি অনুদান পাবে। তো আসল বিষয় হচ্ছে কি, এই ফর্ম ফিল আপ কিভাবে করবেন, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটা সহজ পদ্ধতিতে আমি আজকে বলবো। আমার এইভাবে সম্পূর্ণ ফিল আপ করুন, কোনো ভুল হবে না, টাকা আসবে গ্যারান্টি, একদম 100% 200% গ্যারান্টি। এই ফর্ম ফিল আপের আগে আপনি কি ডকুমেন্টস নিয়ে রাখুন, ফর্ম হাতে নিয়ে। আর ডকুমেন্টস কি কি নেবেন? আধার কার্ড নেবেন, ভোটার কার্ড নেবেন, প্যান কার্ড নেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নেবেন, রেশন কার্ড নেবেন, আর আপনার বাড়ির বা জমির মিউটেশন কপি নেবেন। ওকে, এই সমস্ত অর্থাৎ পর্চা নিয়ে ফর্ম নিয়ে একটা সুন্দর পেন কিনবেন, কালো কালি অথবা নীল কালি পেন নিয়ে বসুন ফর্ম ফিল আপ করতে। প্রথমে কি আছে, প্রথম পেজে লেখা আছে 6টা পেজের টোটাল আছে, 6 দুগুণে 12 পেজ, অর্থাৎ বোথ সাইড নিয়ে 12 কপি, 6টা পেজ আছে। ওকে, তো এটা বলবো, আপনারা সম্পূর্ণ দেখুন ভিডিও আস্তে আস্তে, এবং ফর্ম ফিল আপ করুন। কোথাও যাওয়ার দরকার নেই, কাউকে টাকা নেওয়ার দরকার নেই, কাউকে রিকোয়েস্ট করার অনুরোধ করার দরকার নেই, কারো কিছু কিছু করার দরকার নেই ফর্ম ফিল আপ করে দিন বলে। আপনি নিজেই পারবেন, আমার এই ভিডিও সম্পূর্ণ দেখুন, কোনো অসুবিধা হবে না। প্রথমে লিখে আছে পরিবারের প্রধানের নাম, মানে হোল্ডার অফ ফ্যামিলি। আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে 3 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। ওকে, আমি 5 দিয়ে এক্সাম্পল দিচ্ছি। 5 জন ধরুন ফ্যামিলি মেম্বার আছে, এর মধ্যে যে সব থেকে হোল্ডার অফ ফ্যামিলি মানে যে সব থেকে বড়, তার নাম লিখবেন। এখানে প্রথমে লেখা আছে পরিবারের প্রধানের নাম, হোল্ডার অফ ফ্যামিলি, তার নাম লিখবেন। সম্পূর্ণ ফর্মটা বাংলায় ফিল আপ করুন, কিছু কিছু জায়গায় ইংলিশ ফিল আপ করতে হবে, বলে দেবো কোন কোন জায়গায় ইংলিশে ফিল আপ করবেন। প্রথমে তার নাম লিখবেন বাংলায়, ব্র্যাকেট ইংলিশ তার নাম লিখে দেবেন। 2 নম্বরে আছে জন্ম তারিখ, আধার কার্ডটা নেবেন, হোল্ডার অফ ফ্যামিলির আধার কার্ড নিয়ে দেখবেন তার জন্ম তারিখ লেখা আছে, সেইখানে তার কি মাসে জন্ম, কোন সালে জন্ম সব লেখা আছে। ডেট অফ বার্থ বলে ডিওবি বলে একটা অপশন আছে, সেখানে ডিওবি তে আপনি লিখে দেবেন তার জন্ম তারিখ, দেখবেন কত লেখা আছে, 2 নম্বর লিখে দেবেন। 3 নম্বরে সে লিখবেন সে মহিলা না পুরুষ, সেখানে টিক দেবেন। 4 নম্বরে প্রধানের আধার নম্বর, আধার কার্ড দেখে দেখে 4 নম্বরে তার আধার নম্বরটা লিখবেন। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে খুব না, দেখুন ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে, অসুবিধা হয় না। ভিডিও তারপরে করুন, সুবিধা হবে। 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ড, এর পারিবারিক আইডি থাকে, সবার মিলে একটা কার্ড হয়, সেটা হয়ে থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা কত আছে, জায়গাটা তো অনেক বড়, এত বড় ফর্মের অংশটা। ধরুন সদস্য সংখ্যা 5 জন আছে, আপনি এরকম লিখবেন 0, এরকম লিখবেন 5, এরকম হাইফেন টেনে দেবেন। ওকে, 7 নম্বরের ঠিকানা, আপনার যে ঠিকানা আছে আধার কার্ডের উল্টো দিকে যে ঠিকানা আছে, সেই ঠিকানা আপনার গ্রাম কোথায়, পোস্ট অফিস কোথায়, জেলা কোথায়, থানা কোথায়, পিন নম্বর কি, সমস্ত যে ঠিকানা লেখা আছে আধার কার্ডের পিছনে, সেইটা দেখে দেখে এখানে সম্পূর্ণ ধীরে ধীরে আস্তে আস্তে আপনি লিখে দিন। তারপরে 8 নম্বরে লেখা আছে যোগাযোগ নম্বর, কোন যোগাযোগ নম্বরটা দেবেন, এটা হোল্ডার অফ ফ্যামিলি, হোল্ডার অফ ফ্যামিলির যে আধার কার্ড আছে তার সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন, অন্য মোবাইল নাম্বার দেবেন না। যদি অন্য মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে সমস্যা হবে। কি বললাম, আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, হোল্ডার অফ ফ্যামিলি যে আছে, ফ্যামিলি মেম্বার বাড়ির যে প্রধান, তার যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে আধার কার্ডের সঙ্গে, সেই নাম্বারটা এখানে দেবেন, অন্য নাম্বার দেবেন না। 9 নম্বরে কি আছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বর। এখানে দেখুন লেখা আছে যে 9 নম্বর অংশে প্রথমে লেখা আছে পরিবারের প্রধান, HOF হোল্ডার অফ ফ্যামিলি, তারপর লেখা আছে সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 2, পাতা উল্টে দেখুন লেখা আছে সদস্য 3, সদস্য 4, সদস্য 5। ওকে ওকে, অর্থাৎ এখানে টোটাল 6 জন কার্ড, যদি কোনো ফ্যামিলিতে 6 জন মেম্বার হয়ে থাকে 6 জন কার্ড ফিল আপ করা যাবে হাইয়েস্ট এই একটা ফর্মেতে, তার বেশি সংখ্যা ফ্যামিলি মেম্বার হলে ফিল আপ করা যাবে না, অসুবিধা হবে। তো 6 জন কার্ড কেন বললাম, কারণ দেখুন লেখা আছে HOF 9 নম্বর পয়েন্টের প্রথমে লেখা আছে হোল্ডার অফ ফ্যামিলি, তার শুধু নামটা লিখে দেবে, আর কিচ্ছু লিখতে হবে না, কারণ তার বাকি সমস্ত ডিটেলস আগে ভর্তি করা হয়ে গেছে, 1, 2, 3, 4, 5 তার সব সম্পূর্ণ হয়ে গেছে, তার আর কিছু লাগবে না। এবার 9 নম্বর পয়েন্টে এসে লিখবেন যে সদস্য সংখ্যা 1 অর্থাৎ হোল্ডার অফ ফ্যামিলিকে ছেড়ে দিয়ে 2 নম্বরে কে আছে, 3 নম্বরে কে আছে, 4 নম্বরে কে আছে, 5 নম্বরে কে আছে, সেখানে লিখবেন, তার নাম লিখবেন। তারপরে লেখা জন্ম তারিখ, আধার কার্ড থেকে আধার কার্ডের জন্ম তারিখ লিখবেন, আর নামটা অবশ্যই আধার কার্ডের অনুযায়ী লিখবেন। 3 নম্বর লেখা আছে সে কি পুরুষ না মহিলা, লিঙ্গ তার লিখবেন। পারিবারিক
প্রধানের সঙ্গে সম্পর্ক অর্থাৎ সদস্য যে আছে এই একজনকে ছেড়ে দিয়ে হোটেলের ফ্যামিলিকে ছেড়ে দিয়ে যে সদস্য আছে 2, 3, 4, 5 এদের সঙ্গে তার কি সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে অবশ্যই লিখবেন। আর ডান দিকে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ গুলোতে অবশ্যই টিক দেবেন, কারণ এটা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তাই জন্য প্রতিটা হ্যাঁতে টিক দেবেন। ডান দিকে খেয়াল থাকবে। সদস্য দুই মানে কি, 2 নম্বর সদস্য যে আছে হোটেল ফ্যামিলিকে ছেড়ে দিয়ে 2 নম্বর আসছে, হোটেল ফ্যামিলিকে ধরলে 3 নম্বর হবে। তার নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন, আধার কার্ডের নাম্বার লিখবেন, আর তার সঙ্গে সম্পর্কে অর্থাৎ প্রতিটা জিনিস কিন্তু ভালোভাবে ধীরে সুস্থে লিখবেন। আর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এগুলো সব সাথে নিয়ে বসুন, দেখে দেখে লিখুন, ধীরে সুস্থে নীল অথবা কালো কালি দিয়ে লিখুন, কোনো সমস্যা নেই, কোথাও যেতে হবে না। সম্পূর্ণ আপনি নিজে পারবেন, আপনি কেন পারবেন না? যে যার কাছে যাবেন সেও তো মানুষ, আপনি তো মানুষ, আপনি সব পারবেন, আমি আপনাকে সাহায্য করব। 10 নম্বরে আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, অর্থাৎ এখানে আপনাকে এখন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে, ব্যাংকের বই নিন, আপনার যার যে ব্যাংকে যোগাযোগ করছে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের নাম্বার লিঙ্ক করা আছে, যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টই এখানে দেবেন, অন্য ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন না। এখনকার সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। প্রথমে কি আছে ব্যাংক, মানে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্যাংক তো অনেক আছে, আমি তো ব্যাংক বানান ভুলে গেলাম বাংলাতে, তাই দেখে দেখে লিখলাম ব্যাংক। হুম, তো ব্যাংক কি মানে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্যাংক তো অনেক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই মানে স্টেট ব্যাংক, ইউসিও, ইউকো ব্যাংক, পিএনবি, পাঞ্জাব ব্যাংক, হ্যাঁ, তারপরে আরো সব দাদা ব্যাংক আছে, প্রচুর ব্যাংক আছে, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, যার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে সেই ব্যাংকের নাম লিখবেন সম্পূর্ণ। প্রথমে লিখবেন ব্যাংক, কোন ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের মানে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা লিখবেন, ব্যাংকের নাম, তারপরে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তারপরে আইএফএসসি কোড অর্থাৎ ব্যাংকের কোড নাম্বার, বুঝতে পারলেন? ধরুন আপনার ফ্যামিলিতে 5টা মেম্বার আছে, 5 জনাকারই একই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে, ব্যাংক অফ ইন্ডিয়া কিংবা এসবিআই কিংবা ইউকো কিংবা পিএনবি। এবার আপনি যদি ব্যাংক অফ ইন্ডিয়া যে কোনো ব্যাংকে সবাই একই একই জায়গার ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে পাশাপাশি গ্রামের ব্যাংকে কিন্তু দুটো ব্যাংকে খুলে থাকেন, তাহলে আইএফএসসি কোড একই হবে, তবুও একবার মিলিয়ে নেবেন। যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আইএফএসসি কোড অন্য হবে, আইএফএসসি কোড অন্য হলে টাকা আসবে না, বুঝতে পারলেন তো? ব্যাংকের বইতে লেখা আছে আইএফএসসি কোড আর অ্যাকাউন্ট নাম্বার, আপনি দেখে দেখে ফিল আপ করবেন। তারপরে 11 নম্বরে কি আছে এপিক, অর্থাৎ ভোটার কার্ডের নম্বর। ভোট দেওয়ার সময় যে কার্ডটা নিয়ে আমরা যাই সেটাকে বলে ভোটার কার্ড, ওর একটা নাম্বার আছে যেটাকে বলা হয় এপিক নাম্বার, মানে ভোটার কার্ড নাম্বার। এখানে অপশন আছে কি এপিক সংখ্যা, এপিক নম্বর এবং বিধানসভার ক্ষেত্র ও অংশ নম্বর। প্রথমে লিখলেন এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বর লিখে দিলেন, দেখবেন ভোটার কার্ডে লেখা আছে, ভোটার কার্ডের উপরে ফলো করুন, এই দেখুন এই ভোটার কার্ড, পুরনো ভোটার কার্ড, নতুন ভোটার কার্ড, দু রকম ভোটার কার্ড হয়ে আছে, তো ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। তারপরে লেখা আছে ক্ষেত্র ও অংশ অর্থাৎ বিধানসভা, আপনি কোন বিধানসভার আন্ডারে থাকছেন, আপনার থানা, আপনার এসডিও অফিস কোথায়, সে তো তার সংখ্যা আছে, 3 সংখ্যার সংখ্যা হয়, 3 সংখ্যা হয়। আর ক্ষেত্র অর্থাৎ আপনি এই অংশ, ক্ষেত্র মানে হচ্ছে বিধানসভার কোন বিধানসভার অন্তর্গত, আর অংশ হচ্ছে আপনি কোন জায়গায় ভোট দেন, আপনার একটা স্কুলে ভোট দেন, সেই স্কুলে আপনার পাশাপাশি কোন ল্যাবকে জিজ্ঞাসা করবেন ক্ষেত্রের অংশ কি। সবাই একটা বিভিন্ন মানুষের ভিন্ন হতে পারে, মানে এলাকা ভিত্তিক এটা হয়ে থাকে, কারো এক নয়, আমার আলাদা আপনার আলাদা সবার আলাদা। যখন ফর্ম ফিল আপ করছে সেই এলাকার লোকের একগুলো, অন্য এলাকার লোকের এক, অন্য এলাকার লোক, মানে ভাগ 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 ভাগ, বুঝতে পারলেন, ভাগ ভাগ, বুঝে গেল? 12 কি আছে অসংরক্ষিত ইউআর বিভাগ, 12 বিভাগ, মানে আপনি কি, আপনি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি ইডাব্লিউএস, সেটা এখানে লেখা আছে। হুম, অসংরক্ষিত মানে জেনারেল, যেটা হবে সেটা টিক দেবেন, এসসি মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি যেটা হবে সেটা টিক দেবেন, এখানে কোনো ঘাবড়াবার কারণ নেই। বিভাগ বিভাগ খ, খ বিভাগে চলে আসছে, বিভাগ খ, এই যে এদিকে মন দিয়ে, ওকে, আমি টাকা পাবো না, আমি অন্নপূর্ণা নই, আপনারাই পাবেন, দেখুন ভালো করে, নাহলে পাবেন না টাকা। তো 1 নম্বরে কি আছে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি, যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না, কোনো সমস্যা নেই। তারপর লেখা আছে যদি হয়
যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি কার্ড থাকে, রেশন কার্ড থাকে, তাহলে কার্ডের ধরন, রেশন কার্ডে দেখুন ওপরে লেখা আছে, একটা নাম্বার লেখা আছে, তার আগে লেখা আছে AYPHH SPHH RKSY1 RKSY2। আপনার রেশন কার্ড যে ধরনের হবে সে ধরনের লিখবেন। দেখুন ছবি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো? এরকম সেম টু সেম যেটা হবে সেটা ঠিক দেবেন। তারপর লেখা আছে আপনার পরিবার কি রেশন দোকান থেকে রেশন তোলে প্রতি মাসে? যদি তোলেন তো অবশ্যই অবশ্যই তোলেন, না তুললে আলাদা কথা। তুললে হ্যাঁ, না তুললে না, ঠিক দেবেন। এবার হচ্ছে গ, মানে সম্পদ। গয়েতে কি আছে? গয়েতে আছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? মানে আপনার বাড়িতে কি পাকা ঘর 3টে নাকি 3-এর বেশি, 3+? যদি 3 হয় তাহলে টিক দেবেন, যদি 3-এর প্লাস হয় তাহলে টিক দেবেন। যদি দুখানা যদি পাকা ঘর থাকে তাহলে টিক দেওয়ার দরকার নেই, তাহলে না এ টিক দেবেন। ওকে, দুখানা পাকা ঘর থাকলে টিক দেওয়ার দরকার নেই, না তে টিক দেবেন। 3খানা থাকলে অবশ্যই হ্যাঁ তে টিক দেবেন। 2 নম্বরে আছে পারিবারিক জমির মালিকানা। মানে আপনার যেখানে বসবাস করছেন, আমরা যে জমি জমা, তার মালিকানা কি আছে? মালিকানা আছে হ্যাঁ কি না, নাকি ভাড়া থাকে? আপনি নিজে মালিক, মানে এটা মানে হোল্ডার অফ ফ্যামিলি। যে ফর্মটা ফিল আপ করছে প্রথম পাতার যে ব্যক্তি, এইখানে 1 নম্বর যার নাম লেখা হয়েছিল একদম প্রথমে, সেই কি মালিকানা? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে মিউটেশন কপি, যেটা ফার্স্টে বলেছিলাম, মানে বাড়ির পর্চা কপি এখানে আপনাকে জমা দিতে হবে, ফটো জেরক্স করে, ফটোকপি করে। বুঝা গেল? 3 নম্বরে কি আছে? পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। যত সদস্য আছে, 5টা হোক 4টে হোক, যা সদস্য আছে আপনার পরিবার বাড়িতে, সবাইকার মোট জমি শতকে লিখতে হবে। 40 শতকে 1 বিঘে। এক বিঘা এখানে লেখা আছে শতকে। আপনার যত বিঘে জমি আছে, ধরুন 10 বিঘা হলে 400 শতক। বোঝা গেল? 5 বিঘা হলে 5×4 200 শতক, 200 শতক। বোঝা গেল? 2 বিঘা হলে 80 শতক, 40 দুগুণে 80। মানে যত বিঘা জমি ইন্টু 40। যদি 5 কাঠা থাকে তাহলে কি করবে? তাহলে 20 শতক। না থাকলে জমি নেই, কি করা যাবে? সেই জমি ছাগলটা ছড়া আছে না, ছিল মোর দই বিঘা মোর ভুঁই। পরিবারের স্বাস্থ্য বীমা। পরিবারের সমস্ত সদস্যের স্বাস্থ্য বীমা আছে কি? মানে LIC আর PLI, পোস্ট অফিসের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেন হয়ে থাকে, বিভিন্ন বেসরকারি আছে, বাজাজ ফাইন্যান্স আছে, SBI জেনারেল আছে, বিভিন্ন রকম আছে। তো সেই সমস্ত কোম্পানিতে LIC তে কি কোনো লাইফ ইন্স্যুরেন্স করা, কোনো স্বাস্থ্য বীমা আছে? যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে না লিখবেন। আর হ্যাঁ হলে এখানে লিখবেন যে সেটা সরকারি না বেসরকারি, আর সেটা কি ক টাকার বিমার অঙ্কের করা আছে, আর কত টাকা করে মাসে মাসে দিতে হয় প্রিমিয়াম, সেটা সব কিন্তু আপনাকে লিখতে হবে। তারপর হচ্ছে বিভাগ ঘ, আয় অথবা পেশা। কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যেমন প্যান অথবা P-ট্যাক্স, অর্থাৎ কেউ বিজনেস টিজনেস করে নাকি, যারা ইনকাম করে, সরকারি চাকরি, যারা ট্যাক্স দেয় সরকারকে ইনকাম করার পরে, IT ফাইলের ট্যাক্স হয়ে থাকে, ইনকাম ট্যাক্স হয়ে থাকে, GST ট্যাক্স হয়ে থাকে, এই সমস্ত ট্যাক্স কি তাদের মধ্যে দেওয়া থাকে? কেউ যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ, না হলে না, কোনো সমস্যা নেই। এবার লেখা আছে পরিবারের সদস্যের প্যান কার্ড। এটাই তখন বলছিলাম, সবাইকার প্যান কার্ড আছে, যে 18 বছর নিচে তাদের প্যান কার্ড নেই, তাদের দেওয়ার দরকার নেই। যার যার প্যান কার্ড আছে তাদের প্যান কার্ড নাম্বার দেবেন এবং তার নাম লিখবেন। এটা কিন্তু বাংলায় লিখবেন না, এটা ইংলিশে লিখবেন। প্যান কার্ডে যে নাম্বারটা আছে, এই বিভাগ ঘয়েতে 2 নম্বরে প্যান কার্ডে বাংলা লেখার দরকার নেই, এখানে ইংলিশে দেখে দেখে প্যান কার্ডে যার নাম লেগে তাই লিখবেন, নিচে প্যান নাম্বার লিখবেন, বাংলা দরকার নেই। ওকে, বুঝা গেল? প্যান নাম্বার ইংলিশে লিখবেন, আর প্যান নামও ইংলিশে লিখবেন, বাংলা দরকার নেই, ডিসে লিখুন। 3 কি আছে? পরিবারের প্রধান। 3 আছে কর্মসংস্থানের ধরন। মানে আপনার যে ফ্যামিলি মেম্বার যেগুলো আছে সেগুলো কি কি কর্ম করে। সবাইকার অপশন আছে, 5খানা অপশন আছে, মোট 6টা আছে। অপশনে কি কি আছে? সরকারি ক্ষেত্র, কেউ কি সরকারি চাকরি করে? যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, না হলে না, টিক দেওয়ার দরকার নেই। 2 নম্বরে বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, বেসরকারি কোনো কাজ করে তাহলে টিক দেবেন, নাহলে তো দেবেন না। 3 নম্বরে গেছে সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভর যুক্তি, উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি। যদি কেউ ব্যবসা হয়ে থাকে, কেউ উদ্যোক্তা নেয়, কেউ কোনো জায়গায় মালিকানা
সেটা যদি থাকে তাহলে ঠিক, যেহেতু না। 4 কি আছে, আংশিক সময়ে কর্মরত অর্থাৎ পার্ট টাইম কাজ, যেগুলো কাজ পেলে কাজ করে, না পেলে না করে, তাহলে বসে থাকে। যদি সেরকম কোনো লোক থাকে তাহলে হ্যাঁ, তার মধ্যে না হলে না। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, এবং কেউ কারিগর, কেউ শিল্পী, কেউ কৃষক, কেউ মেকানিক, এই সমস্ত যেগুলো হয়ে থাকে এই ক্ষেত্রে হয় অসংগঠিত ক্ষেত্রে, তাহলে কেউ করে থাকে তাহলে ঠিক, এত না। যদি পরিযায়ী শ্রমিক কেউ বাইরে থেকে কাজ করে তাহলে থাকলে হ্যাঁ, নাহলে না। কেউ যদি বেকার, বেকার তো হয় না, কেউ না কিছু করে। অন্যান্য, অন্যান্যটা মানে কি, কোনো স্টুডেন্ট বাড়িতে, সে তো আর কাজ করে না, সে তো উপরে কোনোটাই না, না সরকারি না বেসরকারি না কোনো কাজ করে, কোনো সে স্টুডেন্ট। স্টুডেন্ট ভাই ভালোই সে কাজ করুক, কিন্তু সে তো স্টুডেন্ট। এবার সে কলমে তো সে কাগজ কলমে সে স্টুডেন্ট, সে ভালোই আপনার সঙ্গে বাড়িতে আপনার হাতে হাতে কাজ করুক, কি জমিতে গিয়ে কাজ করুক, কি তার বাবার কোনো ব্যবসা থাকবে, কি ফ্যামিলি কোনো কাজ থাকবে সেটা করুক, স্টুডেন্ট। তো অন্যান্য জায়গায় কোন স্টুডেন্টের যে অপশন থাকে সেখান থেকে অন্যান্যটা স্টুডেন্টের ক্ষেত্রে। ওকে, 5টা ঘরে দেওয়া আছে, আর তার উপযুক্ত প্রমাণ আপনি দিতে পারবেন, দেওয়া দরকার, এটা অবশ্যই জরুরি, নাহলে কিন্তু ক্যান্সারের চান্স বেশি থাকে। এখানে কি আছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা 8 নম্বরে, মানে পরিবারে কজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক, কজন শিক্ষিত লোক আছে 18+ উপরে, আর কজন অশিক্ষিত আছে তার একটা লিস্ট আছে। যদি শিক্ষিত হয় শিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত, মিটে গেল। 5 কি আছে, কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা ইত্যাদি, অর্থাৎ আপনার পরিবারে কি কেউ কোনো পার্টির সঙ্গে যুক্ত ছিল, সেখান থেকে সে মন্ত্রী হয়েছিল, কোন সাংবিধানিক পদ করে, কোন সংসদ, কোন বিধায়ক যদি থাকে তাহলে হ্যাঁ, আর হ্যাঁ হলে সে কোন পদে রয়েছে এবং তার প্রমাণ একটা পেপার, না হলে তো না। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, কেউ যদি কোনো সরকারি পেনশন পেয়ে থাকে, কোনো সরকারি কাজ করতে রিটায়ারমেন্ট থাকে, তার কোনো পেপার থাকে তাহলে হ্যাঁ। আর সদস্য সে কোন সদস্যর মধ্যে পড়ছে, মানে ক নাম্বার সদস্য আপনার ফ্যামিলিতে, এই ফর্মের মধ্যে ফর্ম অনুযায়ী 1 না 2 না 3 না 4 না 5 সেই সদস্য সংখ্যা এখানে লিখে দেবেন। দেখুন এখানে বুঝতে পারছেন, না বুঝতে পারলে কমেন্ট করবেন। 7 নম্বরে কি আছে, কোন সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত, মানে আমরা কেউ বিজনেস করে, কোন সদস্য কি জিএসটি নাম্বার করা আছে, সেই জিএসটি হলে জিএসটি, নাহলে তো, নাহলে তো না, নাহলে তো নো। পরিবারের মোট বার্ষিক আয়, আপনার ফ্যামিলিতে বছরে কত টাকা আয় করে সেটা আপনাকে দিতে হবে, মিনিমাম 70,000 টাকা অ্যাপ্রক্স। আমি যতদূর জানি 60 না হচ্ছে 70 একটা হবে, এর নিচে হয় না বাৎসরিক আয়, এর উপরে হয়, ওটা আপনি কত জেনে নেবেন, জেনে নিয়ে বসাবেন। ওকে, তোমাদের কি আছে, সিএএ আবেদনের বর্তমান অবস্থা। যদি আপনার ফ্যামিলিতে কোনো মেম্বার সিএএ আবেদনের মধ্যে পড়ে, যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজন নন, যদি কোনো দরকার সিএএ এর মধ্যে কেউ পড়েনি, সিএএ সিএএ এর মধ্যে কেউ যদি ক্যা ক্যা তো সিএ এর মধ্যে যদি কেউ পড়ে তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, আর আবেদন নম্বর তো এখানে দিতে হবে, আর ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় হ্যাঁ, সার্টিফিকেট নম্বর না হলে প্রয়োজন নেই। বুঝে গেল, মাঝখানে অপশন আছে, যে সদস্যের যা সমস্যা সেটা এখানে বলতে পারে, না হলে সবাইতেই না করে দেবেন, হ্যাঁ হলে তার প্রমাণটা দেবেন। 2 নম্বরে আছে কেসিসি, মানে কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি এআরডি, কিষাণ ক্রেডিট কার্ডের একটা অপশন আছে এআরডি, মৎস্য ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বাড়িতে কেউ স্টুডেন্ট আছে যদি এই সমস্ত থাকে তাহলে তার সংখ্যা দেবেন, আইডি সংখ্যা দেবেন, আর যে তার কি ইস্যু হয়েছে এবং তার একটা ফটোকপি এখানে জুড়তে হবে। বুঝে গেল। 3 নম্বরে কি আছে, যদি এসআইআর এর নাম 2026-এ বাদ পড়ে যায়, যদি আপনার ফ্যামিলির মধ্যে কারো এসআইআর এর নাম বাদ পড়ে গেছে ফ্যামিলিতে 2026-এ, তো এই মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা, ট্রাইব্যুনালের সে সঙ্গে যুক্ত আছে কিনা, বিচারের জন্য সে অ্যাপ্লাই করেছে কিনা, যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজন নয় তাহলে দরকার নেই, না করে দেবেন, আর যদি না হয় তো না, যদি হ্যাঁ হয় তো তার মামলার বিবরণ দেবেন, আর তার ফটোকপি একটা জেরক্স করে এর সঙ্গে অ্যাটাচ করবেন। খেয়াল করবেন কিন্তু বারবার বলছি, যদি কোনো মামলা হয়ে থাকে এসআর-এর জন্য 2026-এ ভোটের আগে, সেই সমস্ত ফটোকপি এখানে আপনাকে জুড়তে হবে, যে হ্যাঁ তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে, ইনকেস কোনো মিস্টেকে বাদ পড়ে গেছে, ঠিক আছে, সেটা তো পরের কথা। তাহলে চ, বিভাগ চ, বিদ্যালয়ের অধ্যয়নে পরিবারের সকল শিশুর বিবরণ, মানে আপনার ফ্যামিলিতে যে সমস্ত মেম্বার আছে তার মধ্যে কেউ কি কোনো স্কুলে পড়াশোনা করে, কোনো কলেজে পড়াশোনা করে, তার বিবরণ এখানে দেবেন। যতগুলো আছে তার শিশু, সেগুলো শিশু, সেখানে হচ্ছে শিশুর নাম দেবেন, সে কোন শ্রেণীতে পড়ে দেবেন, বিদ্যালয়ের নাম দেবেন, তার ধরনটা দেবেন। এবার সে ঠিক দেবেন সরকারি না বেসরকারি স্কুলে পড়ে, নাকি শিক্ষিত মাদ্রাসাতে পড়ে, নাকি অন্যান্য মাদ্রাসা, নাকি অন্যান্য কোনো জায়গায় পড়ে, এটা এখানে ইনপুট করতে হবে। এবং তার বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোম স্কুলিং ইত্যাদি।
এখানে একটা আপনাকে তার প্রুফ আপনাকে অবশ্যই দিতে হবে, সে কোন স্কুলেতে পড়ে, ওকে, কোন ক্লাসে পড়ে, সমস্ত কিছু আপনাকে দিতে হবে। তারপর যে শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা, যদি আপনার ফ্যামিলিতে কোনো শিশু থাকে তার টিকার কি বর্তমান অবস্থা, টিকা হয়ে গেছে না হয়নি, হ্যাঁ, নাকি সে টিকা সম্পূর্ণ হয়েছে না শুরু হয়েছে, সব কিছু কিন্তু বিবরণ এখানে আমাকে দিতে হবে, সে যাই থাকুক। আর যদি হ্যাঁ হয় তাহলে টিকার কার্ড আইডি, যদি না হয়ে থাকে তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ ও টিকা নেওয়ার কারণ। বিভিন্ন টিকা, কুকুরে কাটা টিকা হতে পারে, পোলিও টিকা হতে পারে, বিভিন্ন রকম শিশুর টিকা, শিশুর এটা জাস্ট ফ্যামিলি শিশুকে। এবার হচ্ছে 6 নাম্বার, ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে কোনো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের কোনো প্রকল্পের মধ্যে আছেন এই আপনার 5 মেম্বারের মধ্যে, যেমন লক্ষ্মী ভান্ডার 1, 2 নম্বর পিএম কিষাণ, কিন্তু সরকারের স্টেট গভর্নমেন্টের ছিল কিষাণ সম্মান নিধি, হ্যাঁ, তো সেগুলোর মধ্যে কেউ কি কিছু পাচ্ছেন, সেগুলো যদি পেয়ে থাকেন তাহলে সেখানে অবশ্যই হ্যাঁ দেখবেন। এবং এখানে 4টে করে ঘর করা আছে, প্রতিটা প্রকল্পে 5টা করে, তো সেই 5টা প্রকল্পের মধ্যে 5টা ঘরের মধ্যে আপনি ফিল আপ করবেন যে কি পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পেতেন নাকি কিষাণ ক্রেডিট কার্ড পেতে, কি পিএম কিষাণ পেতেন নাকি কিষাণ সম্মান নিধি পেতেন, এই সমস্ত ব্যাপারগুলো, ওকে, নাকি বয়স্ক ভাতা পেতেন নাকি আগে কোনো কিছু পেতেন সরকারি দানাগুলি থেকে, এই সমস্ত মেনে, ওকে। বাদ দেওয়া হবে কারণ অফিসারের কর্তৃক কোনো কিছু যদি বাদ দেয় এখানে অফিসার নিজে লিখে দেবে, এটা কোনো সমস্যা না। শেষে কি আসছে, বিভাগ ও ক্ষেত্র বর্গীর জ, একদম শেষে আসছে ঘোষণা ও সম্মতি বর্গীর জ। এখানে কি লেখা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি, করেছি করছি আস্তে আস্তে, আচ্ছা করছি, এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ এই সমস্ত যে সমস্ত ডকুমেন্টস গুলো এখানে লেখা আছে, যা সমস্ত নথি আমি লিখেছি নিজের হাতে করে, এটা পরিবারের যে মেম্বার প্রথমে যার নাম লেখা ছিল, অন্য কেউ নয়, এই প্রথম মেম্বার, পরিবারের প্রধান, HOA, হোল্ডার অফ ফ্যামিলি, ফ্যামিলির যে মেন, সে এখানে ফিল আপে সই করবে লাস্টে স্বাক্ষর। সে বলছে যে যা তথ্য দিয়েছি সব সত্যি, কোনো মিথ্যে নেই, যদি কোনো মিথ্যে হয়ে থাকে, কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি শাস্তি পাবো, এবং আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যে পৌঁছালে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধামূলক সব বন্ধ করে দেওয়া হবে। এখানে টিক দিয়ে সই করে দেবেন, আর কিচ্ছু নয়। এই ফর্মটি ফিল আপ করবেন, যারা ডকুমেন্টস দিয়েছেন সবগুলো জেরক্স করে একখানা করে এর সঙ্গে যোগ করে ফর্ম জমা দেবেন, টাকা সবাই পাবেন, কোনো টেনশন নেই, যারা টাকা পাওয়ার যোগ্য তারা সবাই টাকা পাবে, ওকে। কোনো সমস্যা নেই, ফর্ম ফিল আপ করতে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো এবং আপনাকে সাহায্য করবো। আশা করি আমার ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। চলুন নেক্সট টাইম আমি আরো ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদের এই সমস্ত বিষয়ে। তো আজকে টাটা, বাই বাই।